আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি তোমাদের একটি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। সবার কাছে নিশ্চয়ই নির্দেশিকাটা পৌঁছে গেছে। তোমরা সবাই জানো, আমি তোমাদের সাথে তোমাদের পঞ্চম শ্রেণীর সাধারণ বিজ্ঞান নিয়ে আলোচনা করি। আজ কিন্তু নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেখা যাক আজকে আমরা ঠিক কোন অধ্যায়টি পড়ব। তোমরা সবাই দেখতে পাচ্ছ, আজকে মিস তোমাদের সাথে তোমাদের সাধারণ বিজ্ঞান বইয়ে নবম অধ্যায় নিয়ে চলে এসেছি। নবম অধ্যায়টি কিন্তু খুবই মজার একটি অধ্যায়। একটু যদি চিন্তা করো তাহলে এই অধ্যায়টি কিন্তু তোমাদের ভালো করে পড়তেই হবে না। তোমাদের আশপাশ থেকে কিন্তু এই অধ্যায়ের অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করতে পারি। চলো তাহলে দেখা যাক আজকে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কী কী নিয়ে আলোচনা করব। বন্ধুরা, একটু খেয়াল করি, আমার ছবির জন্য দেখতে কষ্ট হচ্ছে, তাই আমি আমার ছবিটি স্কিপ করে রাখছি। বন্ধুরা, আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে আমাদের নবম অধ্যায়ে আমরা আমাদের জীবনে প্রযুক্তি নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রযুক্তি আমাদের জীবনে ঠিক কতটুকু জায়গা জুড়ে আছে সেটাই দেখার বিষয়। বন্ধুরা, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ মোট 6টি ছবি দিয়েছি। ছবিতে দেখো, খেয়াল করো, 1 থেকে 6 পর্যন্ত বিভিন্ন প্রযুক্তি আমরা ব্যবহার করছি। এখানে অল্প কিছু প্রযুক্তির ছবি কিন্তু দেয়া হয়েছে। সব প্রযুক্তির ছবি আমি কিন্তু আমার এই স্লাইডে আনতে পারিনি। একটু খেয়াল করো, প্রথম ছবিতে আমাদের একজন মা অথবা আন্টি হতে পারে। উনি কি করছেন? উনি রান্না করছেন। দেখো, একটু খেয়াল করে দেখতে পাবে এখানে কিন্তু উনি গ্যাসের চুলায় রান্না করছেন। ঠিক আছে। দ্বিতীয় ছবিটিতে খেয়াল করো, দুজন শিশু কি করছে? তারা বসে টিভি দেখছে। তৃতীয় ছবিতে একজন কম্পিউটারে কাজ করছেন। চতুর্থ ছবিতে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত আমরা যে এক্স-রে পেয়ে থাকি রিপোর্টটা, সেই এক্স-রে মেশিনটা এখানে দেওয়া হচ্ছে। পঞ্চম ছবিতে দেখো অনেকগুলো ফসল বা এখানে অনেকগুলো সবজি বা পেঁপের ছবি দেখতে পাচ্ছি। আর সব শেষে 6 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন লোক ধানের জমিতে ট্রাক্টর নিয়ে কাজ করছে। আচ্ছা, দেখো 6টি ছবির মধ্যে 1, 2, 3 অর্থাৎ চুলা, টিভি, কম্পিউটার, এক্স-রে মেশিন, এগুলো তো বুঝলাম, কিন্তু 5 নম্বর ছবিটি কিভাবে প্রযুক্তির সাথে সম্পর্কিত সেটা একটু বোঝার বিষয়। সেটা কিন্তু আমরা আমাদের আলোচনায় রেখেছি, তবে ধীরে ধীরে সবই জানতে পারবো। 5 নম্বর ছবিটিতে একটু খেয়াল করো, অনেকগুলো পেঁপের ছবি, অর্থাৎ এখানে কৃষি জমিতে সার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ফলন বৃদ্ধি করছি, সেটাই বোঝানো হয়েছে। ঠিক আছে বন্ধুরা। আর 6 নম্বর ছবি তো বুঝতেই পারছো, ট্রাক্টরের ছবি, এটিও একটি প্রযুক্তি। এই যে প্রযুক্তি শব্দটি বারবার আমি ইউজ করছি, এই জিনিসটা আসলে কি সেটা যে পর্যন্ত আমরা না বুঝবো তাহলে কিন্তু আমরা প্রযুক্তি নিয়ে আমাদের কোনো কিছুতেই মজা পাবো না। তাহলে চলো আমরা একটু আসলে অধ্যায়ের ভিতরে ঘুরে আসি। বন্ধুরা, একটু খেয়াল করো, বর্তমানে আমরা বিভিন্ন প্রযুক্তি যেমন বই, কলম, টেবিল, বৈদ্যুতিক বাতি, ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি। বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে এই সকল প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্যটা কী? এদের মধ্যে সম্পর্কইটা বা কী? আমাদের কিন্তু এই দুটো জিনিস জানা খুবই জরুরি, পার্থক্য এবং সম্পর্ক। পার্থক্য মানে হচ্ছে দুটোর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু অমিল আছে, আর সম্পর্ক বলতে এই দুজন একে অপরের সাথে কোনো না কোনো দিক থেকে মিল খুঁজে পাওয়া যাবে এই দুটো দিক থেকে। তাহলে সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে বিজ্ঞান এবং প্রযুক্তি এই দুটো জিনিস আসলে কি। দেখো, শুরুর লাইনটিতে বলে দিয়েছে যে বই, কলম, টেবিল, বৈদ্যুতিক বাতি, ঘড়ি। এই যে ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি, যে যেমন ধরো বই, কলম, যে টেবিলে কাজ করছে তারা, এই যে ঘড়ি, বৈদ্যুতিক বাতি, এই যে আশেপাশে যে গ্লোভটা দেখতে পাচ্ছ সেই গ্লোভটাও। ঠিক আছে। ইভেন এই যে
বাচ্চা দুটো যে পোশাক দুটো পরে আছে, সে পোশাক দুটো, এই সবই কিন্তু প্রযুক্তির মধ্যেই পড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, কিভাবে সেটাই আমরা এখন দেখব। বন্ধুরা দেখো, বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য দিয়েই আমরা শুরু করব। শুরুতেই আমাদের জানতে হবে বিজ্ঞান কি, প্রযুক্তি কি। চলো তাহলে দেখে নিই বিজ্ঞানটা আসলে কি। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে। তার মানেটা কি? তার মানে হচ্ছে, সহজ ভাষায় বলতে গেলে বিজ্ঞান হলো প্রকৃতির একটি জ্ঞান। বিজ্ঞান হচ্ছে প্রকৃতির একটি জ্ঞান। যে জ্ঞানটাকে আমরা কি করছি, যে জ্ঞানটাকে আমরা পর্যবেক্ষণ করছি, পরীক্ষা নিরীক্ষা করছি এবং প্রাপ্ত তথ্য বের করছি, এবং তার উপর ভিত্তি করে আমরা সেই প্রাকৃতিক যে ঘটনাটা আমরা কিছুক্ষণ আগে এই যে জ্ঞানটা আমরা লাভ করলাম প্রকৃতি থেকে, সেই ঘটনাটা আমরা অবশ্যই ব্যাখ্যা ও বর্ণনা করছি। ঠিক আছে? তার মানে এখানে আমরা কতগুলো কাজ করছি যার মাধ্যমে আমরা বিজ্ঞানের সংজ্ঞাটা পাচ্ছি। আমরা প্রথমে একটা বিজ্ঞানের যে কোনো একটা টপিক, যেমন ধরো পানি, পানিকে খুব বেশি ঠান্ডা করলে কি হয়? বরফে পরিণত হয়। আর যদি পানিকে আমরা তাপ দিই তাহলে কি হয়? অনেক বেশি তাপ দিলে পানি জলীয় বাষ্প বা বাষ্পাকারে ওপরের দিকে উঠে যায়। ঠিক এই জিনিসটা কিন্তু আমরা জানি, তাই না? এটাই আমরা যদি একটু পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করি, হ্যাঁ, এবং সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা তথ্য পাই। যেমন ধরো পানিকে আমরা চুলায় বসালাম, সেখান থেকে ধোঁয়া উঠতে থাকলো, তাহলে সেটা কি পেলাম? যে পানিকে আমি তাপ দেওয়ার পর সেটি থেকে ধোঁয়া উঠছে, এটা একটি তথ্য। এরপর যে আরও কিছু ঘটনা, তাপ দিতে দিতে পানি যখন একেবারে শুকিয়ে যাবে, সেটা আর খুঁজেই পাওয়া যাবে না, যে ধোঁয়াটা আমরা পেয়েছিলাম সেই ধোঁয়াটাও থাকবে না। তাহলে এই ঘটনাগুলো যখন আমরা ব্যাখ্যা ও বর্ণনা করব, তখনই কিন্তু প্রকৃতপক্ষে প্রাকৃতিক জ্ঞানটা আমরা অর্জন করতে পারবো। ঠিক আছে? তার মানে সহজ ভাষায় বিজ্ঞান হচ্ছে প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন জ্ঞান। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। বৈজ্ঞানিক পদ্ধতিটা কি সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর, প্রাকৃতিক ঘটনার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর। শুরুতে কিন্তু আমরা কেউ জানতাম না আমাদের পৃথিবী সম্পর্কে। পৃথিবী যে কমলা লেবুর মতো একটু চ্যাপ্টাকার গোল বা গোলাকার একটু চ্যাপ্টা, হ্যাঁ, তো ওপর নিচে চাপা যেটাকে আমরা বলি, সেটা এটা কিন্তু আমরা শুরুতে জানতাম না। প্রথমে আমরা সবাই ভাবতাম পৃথিবী হচ্ছে গোলাকার, আবার কেউ কেউ বলতো পৃথিবী কি থালার মতো। কিন্তু বিভিন্ন প্রাকৃতিক ঘটনার এই যে বিভিন্ন প্রশ্নগুলো মানুষের মনে তৈরি হচ্ছে, যে যদি পৃথিবী এরকম গোল হয় তাহলে তো বলের মতো এটি গড়িয়ে গড়িয়ে চলে যেত, তাই না? পৃথিবী যদি থালার মতো চ্যাপ্টা হতো তাহলে এটার উত্তর এবং দক্ষিণ কোনো দিক থাকতো না, বা সূর্য ওঠার ক্ষেত্রে পরিবর্তন দেখা দিত না। ঠিক আছে? এই যে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মনে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করেছে। ঠিক আছে? এই পদ্ধতিগুলোকে আমরা কয়েকটি ধাপে ভাগ করেছি। সেই ধাপগুলো সম্পর্কে জানা আমাদের জন্য খুবই জরুরি। একটি কথা মাথায় রেখো, আমরা যদি কোনো কিছু নিয়ে প্রশ্ন না করি তাহলে কিন্তু সে জিনিসটি বুঝেছি এটা বোঝাই কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ কোনো কিছু বুঝতে হলে অবশ্যই আমাদের মাথায় প্রশ্ন আসবে। ঠিক আছে? প্রশ্ন আসলে বোঝা যাবে যে তুমি জিনিসটি নিয়ে চিন্তা করেছো। বিজ্ঞানীরাও বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করত, এবং সেই চিন্তার উপর ভিত্তি করেই কিন্তু কতগুলো ধাপ তৈরি করা হয়েছে, যে ধাপগুলো অতিক্রম করলে তুমি নিজেও কিন্তু একজন বিজ্ঞানী হয়ে যেতে পারো। চলো আমরা একটু সায়েন্টিস্ট হয়ে আসি। দেখো এখানে কি বলেছে, তোমাদের এক বন্ধু বলছে টেলিভিশন একটি প্রযুক্তি। এতে কি ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়? আচ্ছা বন্ধুরা, টেলিভিশন তো শুরুতে ছিল না, এটি কেউ না কেউ তৈরি করেছে, অর্থাৎ এটি একটি প্রযুক্তি। তার মানে এটা আমরা বুঝতে পারলাম প্রযুক্তি কেউ না কেউ তৈরি করেছে, মানুষ, সে অবশ্যই মানুষ। ঠিক আছে? আচ্ছা এখন জানতে হবে যে টেলিভিশন যে তৈরি করেছে
এই টেলিভিশনটা কোন জ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি করেছে? বন্ধুরা দেখো, তোমাদের আরেক বন্ধু বলছে, আমার মনে হয় টেলিভিশনে বিদ্যুৎ, শক্তির রূপান্তর, আলো, শব্দ এবং তাপ ইত্যাদি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয়েছে। সত্যিই তাই। দেখো, টেলিভিশন চালাতে আমরা কি কি ব্যবহার করি? টেলিভিশন চালাতে অবশ্যই বিদ্যুতের প্রয়োজন, তাই না? এরপর টেলিভিশন থেকে আমরা কি পাই? আলো পাই, শব্দ পাই। আর আলো যেখানে থাকবে সেখানে তো অবশ্যই তাপের অস্তিত্ব থাকবে, তাই না? তাহলে আমরা এই সবগুলোর সমন্বয়ে টেলিভিশনটা দেখতে পাচ্ছি। আর এই সবগুলো জ্ঞানকে ব্যবহার করে টেলিভিশন প্রযুক্তিটা তৈরি করা হয়েছে। বন্ধুরা একটু খেয়াল করো, হাউ সোলার ওয়ার্কস। ঠিক আছে, কিভাবে সৌরশক্তি আমরা ব্যবহার করে থাকি বা সৌরশক্তিটা কিভাবে কাজে লাগছে একটু খেয়াল করো। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি সূর্যের আলো। এই দেখো, এখানে সৌর প্যানেলের সাহায্যে আমরা সূর্যের আলোটাকে আটকে রাখছি। এই সৌর প্যানেলগুলোর মধ্যে কি করি? আমরা সৌর প্যানেল সাহায্যে আমরা সূর্যের আলোকে ধরে রাখি। যখন সূর্য থাকে না, দিনের বেলায় তো সূর্য থাকে, কিন্তু রাতের বেলায় তো আর সূর্য থাকে না, তাই না? তখন আমরা সূর্যের আলোর সাহায্যে, যে আলোটা আমরা ধরে রেখেছি, সেই আলোর সাহায্যে আমরা বিদ্যুৎ তৈরি করি। এই দেখো, আমরা বিদ্যুৎ তৈরি করেছি। সেই বিদ্যুতের সাহায্যে আবার আমরা লাইট জ্বালাচ্ছি, এবং সেই বিদ্যুতের সাহায্যে আমরা ফ্রিজ চালাচ্ছি, এবং ঘরের বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র আমরা এই বিদ্যুতের সাহায্যে ব্যবহার করছি। তাহলে দেখো, এই সৌরশক্তির সাহায্যে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি, তাই না বন্ধুরা? তাহলে শক্তির রূপান্তরের সাহায্যে কিন্তু অনেক ধরনের প্রযুক্তি আমরা কাজে লাগাতে পারি। দেখো, এই যে সৌরশক্তি, সেটা হচ্ছে একটা বৈজ্ঞানিক জ্ঞান, যেখান থেকে আমরা সূর্যের আলোটাকে ধরে রাখতে পারছি, এবং এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। বিদ্যুতের সাহায্যে আমরা লাইট জ্বালাচ্ছি, বিদ্যুতের সাহায্যে আমরা ফ্রিজ চালাচ্ছি। এই যে ফ্রিজ এবং লাইট, এই দুটোই হচ্ছে প্রযুক্তি। এই ফ্রিজ, লাইট সবগুলোই হচ্ছে প্রযুক্তি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, সূর্য হচ্ছে প্রকৃতির দান। সূর্য হচ্ছে প্রকৃতির দান, যেখান থেকে আমরা জ্ঞানটা কাজে লাগাই। আর সেই জ্ঞানটা কাজে লাগিয়ে সৌর প্যানেল, সেটাও একটা প্রযুক্তি। বিদ্যুৎ, সেটা একটা জ্ঞান, এবং তার সাহায্যে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে প্রযুক্তি। ঠিক আছে? তাহলে যেগুলো মানুষ তৈরি করেছে সেগুলো প্রযুক্তি, আর যেগুলো প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি, প্রকৃতির জ্ঞান, সেগুলো হচ্ছে বিজ্ঞানের জ্ঞান, সেগুলোই বৈজ্ঞানিক জ্ঞান। ঠিক আছে? তার নিশ্চয়ই তোমরা প্রযুক্তি এবং জ্ঞানের মাঝখানে একটা ছোটোখাটো পার্থক্য বুঝে গেছো। এখন আমরা চলে যাচ্ছি সেই সায়েন্টিস্ট হবার গল্পে, অর্থাৎ বৈজ্ঞানিক বিভিন্ন পদ্ধতি আমরা আজকে একটু জেনে নিব। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে তোমাদের জন্য তোমাদের বই থেকে তোমাদের যে কয়টি পদ্ধতি ব্যবহার করে তোমরা সায়েন্টিস্ট হতে পারবে সেই কয়টি পদ্ধতি আলোচনার জন্য নিয়ে এসেছি। একটু খেয়াল করবে সবাই। এখানে 6টি ধাপ আছে। কি কি ধাপ আছে? আমরা মনোযোগ দিয়ে একটু পড়ি। ধাপগুলোর নাম একে একে বলছি। 1 নাম্বার হচ্ছে পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ, বিনিময়। পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিময়। শুরুতে আমরা একটু রিডিংয়ের মাধ্যমে বুঝে নিই, তারপর আমরা আমাদের মতো করে একটি উদাহরণের সাহায্যে বুঝে নিব। বন্ধুরা একটু খেয়াল করো, পর্যবেক্ষণে কী লেখা আছে? আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মতো অনেক কিছুই কিন্তু আছে। চারপাশের পরিবেশে পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক বিভিন্ন ঘটনা এবং নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে মানে একটু তোমরা চিন্তা করো যে পর্যবেক্ষণ করার মতো আমাদের চারপাশে কী কী আছে। বিভিন্ন জিনিস এমন আছে যেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাও, কিন্তু প্রশ্ন আসে না মনের মধ্যে। এরকম অনেক জিনিস আছে। ঠিক আছে? যেমন ধরো, ফ্যানটা অনেক জোরে ঘুরছে। যখন আমরা রেগুলেটরটা বাড়িয়ে দিচ্ছি তখন ফ্যান জোরে ঘুরছে, যখন কমিয়ে দিচ্ছি তখন ফ্যানটা আস্তে ঘুরছে। কেন এমন হচ্ছে? প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে যে এটা কেন এমন হচ্ছে? আচ্ছা, এরপর ধরো প্রশ্নকরণ।
প্রথমে তোমরা পর্যবেক্ষণ করার মতো একটা জিনিস খুঁজে পেলে যে ফ্যান জোরেও ঘোরে আস্তেও ঘোরে। যখন প্রশ্নকরণ হবে তখন তোমাকে অবশ্যই ভিতরে প্রশ্ন করতে হবে, এটা নিয়ে কী কী প্রশ্ন করা যায়। যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা পড়ি, আমাদের মনে এ সম্পর্কে নানা রকমের প্রশ্ন তৈরি হয়। এ সকল প্রশ্ন থেকে আমরা এমন প্রশ্ন বেছে নিই যার উত্তর পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব। যে প্রশ্নগুলো তোমার ভিতরে আসবে সেখান থেকে এমন কিছু প্রশ্ন নিবে যেগুলো তুমি পর্যবেক্ষণের মাধ্যমে অবশ্যই খুঁজে পেতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপর অনুমান। তুমি যে জিনিসটা নিয়ে প্রশ্ন করছো সে প্রশ্ন করার পর তুমি তোমার পূর্বের অভিজ্ঞতা থেকে একটি আনুমানিক সম্ভাব্য উত্তর ঠিক করবে এবং সেটা অবশ্যই খাতায় লিখে ফেলবে। আর এটাই হচ্ছে অনুমান। সম্ভাব্য উত্তরটা যে তোমরা লিখছো সেই সম্ভাব্য উত্তরটাই হচ্ছে অনুমান। এরপর আমরা সেই যে পর্যবেক্ষণের বিষয়টি যেটা আমরা নির্ধারণ করলাম, যেটা নিয়ে আমার অনেক কৌতূহল ছিল, সেই কৌতূহলপূর্ণ বিষয়টি নিয়ে আমি পরীক্ষণ শুরু করব। আমি কিন্তু আনুমানিক একটা উত্তর লিখেছি খাতায়। এখন আমাকে দেখতে হবে যে আমার সেই আনুমানিক উত্তরটি সঠিক হয় কি না, সেটাই আমরা এখন পরীক্ষা করব। পরীক্ষা করে যাচাই করব যে আমার অনুমান ঠিক হয়েছে না ভুল হয়েছে, এবং এর জন্য আমার যে যে উপকরণ প্রয়োজন সেটা আমি কিন্তু অবশ্যই সংগ্রহ করব। পরীক্ষাটি শেষ হয়ে যাওয়ার পর যে ফলাফল পাবো সেটি অবশ্যই আমি লিপিবদ্ধ করব। কোথায়? একটি খাতায়। তাহলে দেখো আমি দুই ধরনের জিনিস পেয়ে যাব, অথবা একই জিনিস দুইবার পাবো। যেটা আমি সম্ভাব্য উত্তর লিখেছি সেটা যদি সঠিক হয় তাহলে একই জিনিস আমি দুইবার পাবো ফলাফল হিসাবে। আর যদি আমার অনুমান ভুল হয় তাহলে এখানে আমি দুই ধরনের তথ্য পেয়ে যাব। এখন আসো সিদ্ধান্ত গ্রহণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমি এতক্ষণ পরীক্ষণ নিরীক্ষণ করলাম সেটা থেকে তো আমি নিশ্চয়ই একটা তথ্য পেয়েছি, সেই তথ্যটা আমাকে ভালো করে বিশ্লেষণ করে দেখতে হবে। অর্থাৎ আমি আরও খুঁটিয়ে দেখব যে আমারটা ঠিক আছে কিনা। এরপর আমি আমার ফলাফলের সার সংক্ষেপ করব, অর্থাৎ আনুমানিক যে জিনিসটা আমি ধরেছিলাম সেটা এবং আমার পরীক্ষার তথ্য যেটা পেয়েছি সেটা যদি মিলে যায় তাহলে একরকম ফলাফল হবে, আর যদি না মিলে তাহলে অন্যরকম ফলাফল হবে, এবং সেই ফলাফলের একটা সংক্ষিপ্ত জিনিস আমি বের করব। এরপর ফলাফলটি অনুমানের সাথে মিলেছে কিনা সেটা তো অবশ্যই যাচাই করে দেখব। ঠিক আছে? সব শেষে এই যে আমি সিদ্ধান্ত নিলাম, একটা জিনিস আমি আবিষ্কার করে ফেললাম, হ্যাঁ, সেই আবিষ্কৃত জিনিসটি আমি কি করব? সবার সাথে শেয়ার করব যে জানো আমি এই জিনিসটা পরীক্ষা করেছিলাম এবং এখান থেকে আমি এই জিনিসটা পেয়েছি। ঠিক আছে? তো এটা করার পর তোমরা বুঝতে পারবে যে তোমাদের অনুমান সঠিক হয়েছে না ভুল হয়েছে। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ফলাফল পাওয়ার পর সেটা আমাকে আমার সিদ্ধান্ত আকারে সবার সাথে বিনিময় করতে হবে। আমার মতামতটা সবার সাথে বিনিময় করে দেখতে হবে যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা সঠিক নাকি ব্যাঠিক। অর্থাৎ আমি আমার পরীক্ষণের সাহায্যে, অনুমান এবং পরীক্ষণের সাহায্যে যে তথ্য পেলাম সেটা আমি সবার সাথে বিনিময় করব। ঠিক আছে? এবং সকল বিজ্ঞানী এই যে 6টি তোমরা দেখতে পাচ্ছ পদ্ধতি বা ধাপসমূহ, এই ধাপসমূহই ফলো করে। ঠিক আছে? তাহলে তোমরা আজকে থেকেই ট্রাই করবে যে কোনো একটা টপিক নিয়ে। যেমন ধরো পানির চক্র, সবাই পড়েছ পানি চক্রটা, সেই পানি চক্র নিয়ে তোমরা একটি আলোচনা করো এবং বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে সেটা তোমরা ব্যাখ্যা করো। ঠিক আছে? পানি চক্রটা অবশ্যই তোমরা সবাই বারবার পড়বে। রিডিং পড়ার মাধ্যমে তোমরা বই থেকে বিভিন্ন তথ্য নেবে এবং সেখানে তোমরা একটু যাচাই করবে যে পানির চক্রটা কিভাবে বিভিন্ন অবস্থার পরিবর্তন করে পানির আবার আগের অবস্থায় চলে আসে। এটা তোমাদের আমি পূর্বের ক্লাসগুলোতে বুঝিয়ে দিয়েছি। এটা নিয়ে তোমরা সহজেই বৈজ্ঞানিক পদ্ধতিটা সুন্দরভাবে আলোচনা করতে পারবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে আগামী ক্লাসে তোমাদের পড়া কী থাকলো? আগামী ক্লাস তোমাদের পড়া থাকলো যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তোমরা তোমাদের পানির চক্রটা আলোচনা করবে, এবং এই পর্যন্তই তোমাদের রিডিংও পড়া থাকবে। এখান থেকে তোমরা 30টা তোমরা সংক্ষেপে
ছোট ছোট প্রশ্ন খুঁজে বের করবে। আর যদি প্রশ্ন বের করা সম্ভব না হয় 30টি শূন্যস্থান খুঁজে বের করবে। ঠিক আছে? বৈজ্ঞানিক পদ্ধতিতে পানি চক্রের পরীক্ষণটা তোমরা করবে। এই দুটো কাজ দিলাম, একটা হচ্ছে কি দিলাম 30টা শূন্যস্থান, আর একটি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে পানি চক্রের ব্যবহারটা তোমরা বের করবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।